একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থে প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্যটি তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং আজ আমাদের সঙ্গে আছেন প্রযুক্তি খাত বিশ্লেষক ও টিআরএনবির সাবেক সভাপতি সজল জাহিদ। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে যে অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে গেল ২৪ ঘন্টায়, যেগুলো ফ্যাক্ট চেক করা সম্ভব হয়েছে, সেগুলো নিয়ে একটা প্রতিবেদন দেখতে চাই, যাতে ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। উত্তেজনা ছড়ালো দেশের মূল ধারার গণমাধ্যমের দুটো নকল ফটোকার্ড। এর একটিতে দাবি করা হয়েছে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নাকি বলেছেন, আমরা ক্ষমতায় আসলে দেশে কোনো মাজার রাখবো না। তুমুল সাইবার বুলিং যখন চলছে, তখন জানা গেল এই দাবিটি মিথ্যা, এমন মন্তব্য তিনি করেননি। ওদিকে আরেকটি গণমাধ্যমের নকল ফটোকার্ড সেখান থেকে ছড়ানো হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলেছেন তারেক রহমান দেশে ফিরলে কেরানীগঞ্জ কারাগারে রাখা হবে। যাচাই করে জানা গেল এটাও গুজব, এমন কোনো মন্তব্য তিনি করেননি। এখানেই শেষ নয়, ব্রেকিং নিউজ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এইমাত্র পদত্যাগ করেছেন, এমন মিথ্যা দাবিতে একটি ভিডিও টিকটকে পোস্ট করা হচ্ছে, এবং সেটাও হয়ে গেছে ভাইরাল। দর্শক, চলুন আমরা শুরুতে এই ফ্যাক্ট চেকগুলো দেখে নিই, তারপর আলাপে যাব। মূলধারার গণমাধ্যম কালবেলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়েছে, যেখানে দাবি করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলেছেন তারেক রহমান দেশে ফিরলে ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার। কমেন্ট সেকশনে তৈরি হয় উত্তেজনা। তবে সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। তারা জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এমন কোনো মন্তব্যই করেননি, এবং কালবেলাও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। মূলত ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। ওদিকে টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক সংবাদ উপস্থাপককে বলতে শোনা গেল, ব্রেকিং নিউজ, এইমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সবাই পদত্যাগ করেছেন। তবে এসব দাবি যে মিথ্যা, সেটা বেরিয়ে এলো ফ্যাক্ট চেক করে। জানা গেল এমন কিছুই হয়নি। মূলধারার গণমাধ্যম কালবেলায় প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনের সংবাদ পাঠ অংশের একটি অংশ কাট করে কৌশলে আলোচিত এই দাবিতে প্রচার করা হয়েছে। এসবের মাঝে ফেসবুকে ছড়িয়ে পড়ল মূলধারার গণমাধ্যম আমার দেশের লোগো সংবলিত একটি ফটোকার্ড। সেখানে দাবি করা হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নাকি বলেছেন, আমরা ক্ষমতায় আসলে দেশে কোনো মাজার রাখবো না। তবে অনুসন্ধান করে জানা গেল এটাও মিথ্যা তথ্য। ডক্টর শফিকুর রহমান এমন কোনো মন্তব্য করেননি, এবং আমার দেশ পত্রিকাও কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে গণমাধ্যমটির ফটোকার্ড নকল করে এই মিথ্যা দাবিটি প্রচার করা হচ্ছে। ওদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ স্লোগানের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল। এই ভিডিওটিতে প্রচুর মানুষকে এই স্লোগান দিতে দেখা যাচ্ছে। তবে যাচাই করে দেখা গেল পুরো ভিডিওটি কৌশল করে বদলে ফেলা হয়েছে। সেখানে নাহিদ আসিফদের নিয়ে কোনো স্লোগান দেওয়া হয়নি। ভিন্ন একটি সমাবেশের স্লোগানকে বিকৃত করেই এই গুজব ছড়ানো হচ্ছে। এখানেই শেষ নয়, একটি ভিডিও প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে। ক্যাপশনে দাবি করা হয়েছে নীলফামারীতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ মিছিল চলছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও মিথ্যা দাবি। ভিডিওটি মূলত ২রা সেপ্টেম্বরের, এবং সেটি ঢাকার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজিত বিক্ষোভ মিছিলের দৃশ্য এটি। দর্শক, আজকের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল শিরোনাম বদলে দিয়ে উস্কানিমূলক ও সংবেদনশীল ক্যাপশনে ছড়িয়ে দেওয়া হচ্ছে পুরনো ভিডিও। গুজবের টার্গেটে আছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আর রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি। ফেক পোস্টগুলো করা হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ থেকেই, এবং ধারাবাহিকভাবে। যথারীতি বিশ্বাসযোগ্যতা বাড়াতে ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে, এবং সেই সমস্ত অপতথ্যগুলো মূলত কোন কোন বিষয় এবং কোন কোন রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে। প্রেক্ষাপট আমরা জানলাম, আগেই জানিয়েছি। আজ আমাদের সঙ্গে আছেন প্রযুক্তি খাত বিশ্লেষক ও টিআরএনবির সাবেক সভাপতি সজল জাহিদ। সজল জাহিদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কয়েকটি সাজেশন আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। প্রথমত, আমরা দেখতে পাচ্ছি যে দেশের বোধহয় কোনো গণমাধ্যমের ফটোকার্ড নকল হতে বাকি নেই।
আমরা প্রথম আলো দেখেছি, ডেইলি স্টার দেখেছি, আমাদের ফটোকার্ড প্রচুর নকল হচ্ছে। আজকে আমরা কালের কণ্ঠ এবং আমার দেশ নকল পত্রিকার নকল ফটোকার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। মুশকিল হচ্ছে এটা মানুষকে আরও অনেক বেশি বিভ্রান্ত করছে এবং তৃণমূল পর্যায়ে যাদের হাতে স্মার্টফোন আছে তারাও সেটা বিশ্বাস করতে শুরু করছে। প্রথমত গণমাধ্যমের কী করণীয় এবং যারা আসলে ব্যবহার করছেন এগুলো তাদের কী করণীয়, এরপর আমরা হয়তো অপরাধ দমনের বিষয়টাতে আসবো। জি আচ্ছা, আমার যেটা বলার এখানে সেটা হলো সাম্প্রতিক সময়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সত্য এবং মিথ্যার মধ্যে যে একটা অস্পষ্টতা তৈরি করা হচ্ছে, এই অস্পষ্টতা অনেক বেশি বড় হয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। গত কয়েক বছর ধরে আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে যাচ্ছি এবং যত পলিটিক্যাল সিচুয়েশন অথবা আমাদের সমাজের অস্থিরতা এই দুটোই যখন বাড়ে এবং এই দুটো বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু এই অস্থিরতা তৈরি করা হয়, এই অস্পষ্টতা তৈরি করা হয়। এটির ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে এখন ডিজিটাল স্পেস ছাড়া আমাদের চলা সম্ভব নয়, আবার এটি আমাদের জন্য এখন বড় ঝুঁকির কারণ হয়ে গেছে। যদি একটু এই তথ্য দিয়ে বলি যে এই মুহূর্তে দেশে 13.5 কোটি 14 কোটি ইন্টারনেট অ্যাক্টিভ কানেকশন আছে, 19 কোটি সিম আছে। সো প্রায় প্রতিটি পরিবারে প্রতিটি মানুষের অ্যাডাল্ট মানুষের হাতে এখন ইন্টারনেট সংযোগ আছে। সো দ্রুত এই অস্থিরতা অস্পষ্টতা ছড়িয়ে পড়ছে এবং এটি স্বার্থান্বেষী মহল কোনো ক্ষেত্রে অস্থিরতা বাড়াতে এই কাজগুলো করছে। সেক্ষেত্রে তারা প্রথমত রাইড করছে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় প্রচার মাধ্যমগুলোর লোগো ব্যবহার করে, তাদের ফটোকার্ড ব্যবহার করে এই কাজগুলো করা হচ্ছে। এবং এটির ফলে যে জিনিসটা হয়েছে যে কোনটা প্রতারণা, কোনটা সাইবার অপরাধ, এটি এবং সেটার সঙ্গে সত্যের এই পার্থক্যগুলো আমরা ভুলে যাচ্ছি। আমাদের মানুষরা এগুলো ভুলে যাচ্ছে। এই ডিজিটাল লিটারেসির ক্ষেত্রে আমাদের ভয়াবহ দুর্বলতা সমাজের মধ্যে আছে। সরকারের দিক থেকে সেই অর্থে আমরা কোনো বিশেষ পদক্ষেপ দেখতে পাই না যে মানুষকে ডিজিটাল লিটারেট করে ফেলা অথবা ডিজিটাল সাক্ষরতার হার বাড়ানো, এই কাজটা আমরা খুব একটা দেখতে পাচ্ছি না, যার কারণে আমাদের অবস্থা দিনে দিনে খুব জটিল হচ্ছে। এবং এই আশঙ্কাও যদি আমরা রাখি সামনের দিনে, যে সামনে নির্বাচন আছে, পলিটিক্যাল সিচুয়েশন ডেফিনেটলি একটু উত্তপ্ত হবে বলে আমাদের মনে হয়। নির্বাচন আসলে সবসময় তাই হয়, সেই নির্বাচন যেভাবেই হোক না কেন। আর এবার যেহেতু আমাদের প্রত্যাশা অনেক বেশি, সো এবার ঝুঁকিও অনেক বেশি। আমরা মনে করি এই ঝুঁকির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। এইটির ক্ষেত্রে আমাদের যেটা চাওয়া বা চেষ্টা, যে সচেতন মানুষ, সচেতন নাগরিকরা আরেকটু সচেতন হবেন ডিজিটাল স্পেসে সময়। আমি আসলে এই যে ডিজিটাল লিটারেসি যে কথাটা বললেন সেটা ব্যাপকভাবে হবে, সেই প্রত্যাশা হয়তো আমরা সবাই করছি, কিন্তু একটা বাস্তবতা নিশ্চয়ই আপনি একমত হবেন যে এত বেশি অপতথ্য ছড়াচ্ছে, সেগুলোকে ফ্যাক্ট চেক করার জন্য যারা আসলে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলোতে কাজ করছেন তাদের সংখ্যাটা খুবই কম। আমাদের যারা ইয়াং জেনারেশন আছেন, যারা ফেসবুকটা খুব ভালো বোঝেন, তাদেরও তো একটা প্রশিক্ষণের দরকার, যারা আসলে ফ্যাক্ট চেকগুলো করতে পারেন। সেদিকে কতটা নজর দেওয়া উচিত? আচ্ছা, সেদিকে আমার কাছে মনে হয় সেটা হলো যে আমাদের আসলে আর সরকারের দিকে তাকিয়ে থাকার কোনো সময় নেই। আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে ডিজিটাল স্পেসে যেমন অপতথ্য ছড়ানো হয়, একই সঙ্গে প্রচুর কাজের কন্টেন্ট আছে। আমাদের খুঁজে বের করে সেই কাজের কন্টেন্টের থেকে আমাদের নলেজ নিতে হবে। আমাদের ট্রেনিং নেওয়ার সুযোগ আছে, ডিজিটাল স্পেসে প্রচুর ট্রেনিং নেওয়া যায়, অনেক ফ্রি ট্রেনিং আছে। সামান্য খরচ করলে এই লিটারেসি ট্রেনিং নেওয়া যায়। সেই ট্রেনিংগুলো আমাদের নেওয়া উচিত আসলে নিজেদের বাঁচার জন্যেই। আমার নিজের তথ্যের গোপনীয়তা রাখা, ম্যালওয়্যার বা হ্যাকিংয়ের হাত থেকে আমি কিভাবে বাঁচতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ অন্য তথ্য কতটা সঠিক অথবা নির্ভুল, সেগুলো আমাদের যাচাই বাছার সুযোগ তো আছেই। একই সঙ্গে আমার নিজেকে বাঁচানো, সেই জন্য হলেও আমার এই বিষয়ে সচেতন থাকা দরকার। আমি মনে করি এখন মানুষকে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার বাইরে এইসব বিষয়েও লিটারেট হতে হবে। তাদের নিজেদেরকেও বেঁচে থাকতে হবে এই অপতথ্য যে প্রচেষ্টা, সেই চ্যালেঞ্জের মোকাবেলা করে। জি, আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে এসেছি। আপনার কাছ থেকে আরেকটা বিষয় সংক্ষেপে জেনে নিয়ে আলাপটা শেষ করব। আপনি 2 দশকেরও বেশি সময় ধরে আসলে প্রযুক্তি খাত সংশ্লিষ্ট সাংবাদিকতা করছেন। আপনার কাজের অভিজ্ঞতা থেকে বলবেন, মানে আমাদের পাশের দেশ ভারত, তারা একটা স্টেপ নিয়ে আসলে সরাসরি টেক জায়ান্টদের মাধ্যমে, ফেসবুক কিংবা গুগলের মাধ্যমে তারাই অপতথ্যগুলো বন্ধ করতে পারছে। তাদের কথা আসলে ফেসবুক শোনে। আমরা আসলে কেন এই নেগোসিয়েশনটা ঠিকমতো করতে পারছি না? কোথায় দুর্বলতা?
অনেকগুলো দুর্বলতাই আইডেন্টিফাই করা যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রধান দুর্বলতা হিসাবে আমি যেটা বলবো, আমার নিজের আসলে ফেসবুকের রিজনাল হেডকোয়ার্টার দেখার সুযোগ হয়েছে। সিঙ্গাপুরের ওদের অফিসে গিয়ে আমি লম্বা ওয়ার্কশপ করেছি কয়েকদিনের। আমার কাছে মনে হয়েছে ওরা সবচেয়ে বেশি যে জিনিসটি দেখে সেটি হলো ব্যবসার সাইজ কত বড়। আমাদের বাজার খুব একটা ছোট নয়, কিন্তু আমাদের আর্থিক বিবেচনায় সেই বাজারটি ছোট। সরকারকে আসলে এই আর্থিক বিবেচনাটা নিয়ে ব্যবসার জায়গা থেকেও চিন্তা করতে হবে যে বাংলাদেশের 3.5 কোটি 4 কোটি অ্যাক্টিভ ফেসবুক ইউজার আছে, এই বাজারকে কিভাবে ব্যবহার করে আমরা ওদের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারি। এর আগের সরকারকেও আমরা চেষ্টা করতে দেখেছি এবং দেখেছি তারা সফলতার সঙ্গে ব্যর্থ হয়েছে। আমরা এই সরকারের কাছেও এই একই আহ্বান রাখতে চাই যে আপনারা প্রকৃতপক্ষে সঠিক আইন, নিয়ম কানুন এবং ব্যবসাকে সামনে রেখে এই চিন্তাটা করুন যে কিভাবে আমাদের দেশের এত বড় ইন্টারনেট ব্যবহারকারী, ফেসবুক ব্যবহারকারী জনগোষ্ঠী, তাদেরকে কিভাবে নিরাপদ রাখা যায়। ইন্ডিয়া পারছে, আমরা কেন পারবো না? আমাদেরও পারা উচিত। আমাদের মার্কেট সাইজ খুব একটা ছোট না, যথেষ্ট বড় বলেই আমি মনে করি। আচ্ছা, যারা প্রান্তিক অঞ্চলে এই স্মার্টফোনগুলো ব্যবহার করছেন, সোশ্যাল মিডিয়াগুলো স্ক্রল করছেন এবং অপতথ্যগুলোকে সত্যি বলে ভেবে নিচ্ছেন, তাদের ক্ষেত্রে ছোট করে যদি কোনো পরামর্শ দেন, আমরা ব্যবহার করার আগে কোনটা মাথায় রাখবো? আমার কাছে মনে হয় যে এখন সামনের দিনে এআই ড্রিভেন প্রচুর ভিডিও কন্টেন্ট আসছে এবং আসতে থাকবে। এটা আসতেই থাকবে, বাড়তেই থাকবে। আমাদের কোনো কিছু শেয়ার করার আগে, বিশ্বাস করার আগে একটু দেখে নেওয়া দরকার যে এই কন্টেন্টটা কতখানি সঠিক। আমরা এআই এর ফিগারগুলো দেখলেই অনেক সময় বুঝতে পারি, আইরিশ দেখলে বুঝতে পারি যে এটা আর্টিফিশিয়ালি ডেভেলপ কিনা, সেটি দেখে বোঝার চেষ্টা করা। এবং তারপরেও যদি কেউ বুঝতে ভুল করেন, শেয়ার করে ফেলেন বা কোনো অপতথ্যর অংশ নিজে হয়ে যান, সরকারের আইন আছে, সাইবার ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, ট্রাইব্যুনাল আছে, তো আইনগত ব্যবস্থাও নেওয়া। একই সঙ্গে দুটো জিনিস, সচেতন থাকা এবং আইনের বিষয়টাও নজর রাখা নিজেকে বাঁচানোর জন্য। জি, এই দুটো বিষয় নিয়ে আলাপটা শেষ করি। নিশ্চয়ই সামনের কোনো আয়োজন আবারও আপনাকে পাবো এবং তখন আসলে শুধুমাত্র এআই এর দিয়ে অপতথ্যে ঠেকানোর জন্য এআইটাকে আবার কিভাবে আমরা ব্যবহার করতে পারি, সেই প্রশিক্ষণের জায়গাটা কেমন হওয়া উচিত, সেইগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলার সুযোগ হবে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ প্রযুক্তি খাত বিশ্লেষক ও টিআরএনবির সাবেক সভাপতি সজল জাহিদ। এবং যে অপতথ্যগুলো আসলে আমরা ছড়াতে দেখেছি, রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে টার্গেট করে এবং সেগুলো বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য নানামুখী অপতথ্যগুলো প্রয়োগ করা হচ্ছে, সেগুলো নিয়ে মূলত আমরা কথা বলছিলাম। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। এবং আপনারাও যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটি একটা স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন, fns.71tv@gmail.com এই ঠিকানা, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন www.fakenewsscanner.com এই ঠিকানায়। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।